জয়দেব গুপ্তর লেখা গল্প প্রতিদান। ছেলেকে নিয়ে বিকেলের দিকে পাড়ার পার্কে যেতাম। আমার ছেলে আয়ান ওখানে একটু দৌড়াদৌড়ি করতো, খেলতো। তখনই ভদ্রলোককে দেখি। মাথার চুল সব সাদা, বয়সের হিসেব 60-70 হতে পারে, কিন্তু শরীর যথেষ্ট সুঠাম। পার্কের চারদিকে 2-4 পাক হেঁটে উনি একটা বেঞ্চে বসতেন। একদিন আয়ান ব্যাট বল হাতে পার্কে গিয়ে সমবয়সী কাউকে পেল না। হঠাৎ করে ওই ভদ্রলোকের কাছে গিয়ে বলল, দাদু একটু বল করবে? আমি তাহলে ব্যাট করব। ভদ্রলোক বল হাতে উঠে দাঁড়ালেন এবং আমার ছেলের সঙ্গে ব্যাট বল খেলতে লাগলেন। দাদুকে আয়ানের বেশ পছন্দ হলো। দাদুও দেখলাম নতুন নাতিকে পেয়ে বেশ গল্পে জমে গেছেন। তারপর প্রতিদিনই আয়ান দাদুর জন্য অপেক্ষা করত। খেলার নতুন সঙ্গীর সঙ্গে খেলতো আর বকবক করতো। একদিন সন্ধেবেলা ফেরার সময় মুখোমুখি হয়ে গেলাম। তিনি বললেন, আপনার পুত্র খুবই ইন্টেলিজেন্ট। আমার ছেলে তো আপনাকে বন্ধু বানিয়ে নিয়েছে। হ্যাঁ, আমার ইয়ংগেস্ট ফ্রেন্ড। ধীরে ধীরে ভদ্রলোকের সঙ্গে বেশ পরিচয় হয়ে গেল। খুবই সংযত আর ভদ্র। কথাবার্তায় যেন একটু স্নেহ মিশে থাকে। বাচ্চাদের খুব ভালোবাসেন। কয়েকদিন কথাবার্তার পরে জানলাম উনি এই পাড়াতেই থাকেন। পার্কের পিছন দিকে যে রাস্তাটা গেছে ওই রাস্তা ধরে 10-12টা বাড়ির পরেই ওনার বাড়ি। আপনার বাড়িতে কে কে আছেন? আমি একা। গত বছরে রিটায়ার করেছি। তারও বছরখানেক আগেই আমার স্ত্রী গত হয়েছেন। আর একমাত্র পুত্র তার পরিবার নিয়ে বিদেশবাসী। কোথায়? স্কটল্যান্ড। এবারে আপনার কথা শুনি। আমাকে আপনি বলতে হবে না, আমি আপনার কন্যা সম। আর আপনি পিতা না হলেও পিতৃব্য সম বলাই যায়। বেশ, তুমিই বলবো। আমি আর আমার ছেলে ওই দূরের হলুদ রঙের ফ্ল্যাট বাড়িতে দোতলায় থাকি। স্বামী যোধপুরে, ও টেক্সটাইল ইঞ্জিনিয়ার। ওখানে একটা টেক্সটাইল মিলে কর্মরত। কেন, এখানে চাকরি হলো না? হয়েছিল, কিন্তু সেটা এতই অল্প মাইনের যে তাতে বেশ সংযত জীবনযাপন করতে হতো। শেষে ওই আরকে টেক্সটাইল একটা ভালো চাকরি জুটলো, তাই যোধপুরে চলে যেতে হলো। এই পোড়া রাজ্যে তো ইদানিং চাকরির আকাল চলছে, বেকারের সংখ্যা প্রচুর। তাই ওরা কম মাইনেতেই চাকরি করতে বাধ্য হয়। এমনি করেই দিন এগিয়ে চলল। আয়ান এখন দাদুকে একদিন না দেখলেই ব্যস্ত হয়ে ওঠে। ওর এই নতুন দাদুই এখন ওর সবচেয়ে কাছের বন্ধু। ভদ্রলোকের মধ্যে যেন এক স্নেহশীল পিতা কিংবা স্নেহশীল পিতামহকে দেখতে পেলাম। কখনো আয়ান সমবয়সী বন্ধুদের সঙ্গে খেলায় ব্যস্ত থাকলে আমি ওনার পাশে গিয়ে বসতাম। সাধারণ কথাই হতো। ছেলে স্কটল্যান্ড থেকে আসে না? খুব মাঝে মাঝে, বিশেষ সময় পায় না। তবু ওই 2-3 বছরে একবার কখনো কখনো ফোনে কথা বলে। ছেলে বিবাহিত? হ্যাঁ, ওদের একটা 4 বছরের মেয়েও আছে। বেশ, তোমার কথা শুনি। আমাদের জামাই বাবা জীবন কি আসতে পারে মাঝে মাঝে? আগে প্রতি 6 মাস বা 1 বছরে একবার আসতো, এখন কমে গেছে। তবে প্রতি মাসে টাকা পয়সা পাঠিয়ে দেয়। হ্যাঁ, ওটাও দরকার। তোমার নাম বলেছিলে মণি, তাই তো? আসলে আমার নাম উপক্রমণিকা। এমন জবরজং নাম কেউ মনে রাখতে চায় না, তাই সবাইকে ডাকনামটাই বলি। হেসে ফেললেন ভদ্রলোক। বললেন, নামটা কিন্তু খুব সুন্দর, নতুন ধরনের। ওহো, আমি তো নিজের নামটাই বলিনি। আমি পি.কে. সাহা, প্রদীপ কুমার সাহা, অবসরপ্রাপ্ত জীবন। নামটা জানা রইল, তবে কাকু বলেই ডাকি, ওটাই ঠিক আছে। দিন যেতে লাগলো। কেমন যেন একটা আত্মীয়তা সৃষ্টি হলো। কাকুর কথা বলার ভঙ্গি, হাঁটা চলা বা শরীরী প্রকাশে একজন স্মার্ট অথচ নম্র মানুষের মিশ্রণ দেখতাম। আমাকেও নিজের মেয়ের মতোই ভাবতেন। একবার আয়ানের জ্বর হয়েছে শুনে ফ্ল্যাটে এসেছিলেন। ওষুধপত্র কিনে দেওয়া, আয়ানের পাশে বসে থাকা, ওকে শুশ্রূষা করা সবই করলেন। আমিও সেই ফাঁকে স্নান করা, রান্নাবান্না কিছুটা এগিয়ে রাখার সুযোগ পেলাম। আমাকে বললেন, তুমি ছেলের কাছে সারাক্ষণ বসে থাকলে তো বাকি কাজগুলো বন্ধ হয়ে যাবে। কি করব বলুন, সামলাতে তো হবে। যদি কিছু মনে না করো, আমি দুবেলায় এসে আয়ানের পাশে বসবো। তুমি সেই ফাঁকে বাড়ির কাজ করে নিও। অবশ্য যদি আমাকে চোর ডাকাত না ভাবো। কি বলছেন কাকু? আপনাকে ওইসব ভাবার কথা কল্পনাও করি না। আপনি যখন খুশি আসবেন।
যতদিন আয়ান অসুস্থ ছিল কাকু রোজ দুবেলা আসতেন, ওকে সামলাতেন, ওষুধ খাওয়াতেন, এমনকি মাথা ধুয়ে গা স্পঞ্জ করে দিতেন, জামা কাপড় পাল্টে দিতেন, যেন আয়ান ওনার নিজেরই নাতি। কিন্তু জীবন চলে আপন খেয়ালে, কখনো চড়াই আসে কখনো উতরাই। ছন্দে চলা জীবনেও ছন্দপতন ঘটে। কাকুকে যেমন আমি আর আয়ান জীবনের বন্ধু হিসেবে পেলাম, কোনো রক্তের সম্পর্ক ছাড়াই আয়ান ওনার নিজের নাতি হয়ে উঠল। কিন্তু অন্যদিকে আমার স্বামী আমার সঙ্গে যোগাযোগ ধীরে ধীরে কমাতে শুরু করলো। নিজে তো ফোন করা কমিয়ে দিলই, আমি ফোন করলেও অল্প কথা বলে কেটে দিত বা কথা না বলেই ডিসকানেক্ট করে দিত। তারপর কিছুদিনের মধ্যে মাসের টাকা পাঠানোটাও বেনিয়ম হতে লাগলো। আগে মাসের প্রথমেই আমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিত, সেটা 7 দিন 10 দিন এমনকি 15 দিন দেরিতে এসে পৌঁছাতো। সেই সময় ফোন করলেও ধরতো না। আর ঠিক এই সময় সেই হৃদয় ভাঙা খবরটা পেলাম। ওর এক কলেজের বন্ধু সুবিনয়দা আমার সঙ্গে পরিচয় ছিল। সেও একটা টেক্সটাইল ফ্যাক্টরিতে কাজ করত, কোনো কাজে যেন রাজস্থানে গিয়েছিল। আর সেখানেই খবর পেয়েছিল যে আমার স্বামী অরিন্দম নাকি এক রাজস্থানী মহিলার সঙ্গে একসঙ্গে থাকে। মেয়েটির নাম পুনম। কথাটা প্রথমে বিশ্বাস করিনি, কিন্তু আমার সঙ্গে যোগাযোগ কমিয়ে দেওয়া, টাকা পাঠানোয় গাফিলতি যেন কিসবেরই ইঙ্গিত দিচ্ছিল। তবু মন মানছিল না। কিন্তু সুবিনয়দা যখন বললেন তোমার বরের খারাপ অভ্যাস তৈরি হয়েছে, ওর ফ্যাক্টরির অনেকেই আমাকে বলেছে ঘটনাটা সত্যি। নারীহীন পুরুষের জীবনে এমন ঘটনা ঘটতেই পারে, তবে তোমায় এখন এই ঘটনার লাগাম টানতে হবে। সুবিনয়দা আরও অনেক কথা বললেন, যেগুলো মিথ্যে বলে মনে হলো না। মনের দোলাচলে ভুগছিলাম, কি করা উচিত বুঝতে পারছিলাম না। তাই একদিন মনকে সংযত করে অরিন্দমকে ফোন করলাম। বেশ কয়েকবার রিং হওয়ার পর ধরলো। কি ব্যাপার, বারে বারে ফোন করছো কেন? অরিন্দম, আমি তোমার স্ত্রী, ফোন করার দরকার হতেই পারে। ঠিক আছে, বলো তাড়াতাড়ি। পুনম কেমন আছে? কে? পুনম কে? না চেনার ভান করো না। তোমায় কে বললো এসব? খবর হাওয়ায় ভাসে অরিন্দম। নিশ্চয়ই কেউ চুগলি করেছে। এটা আমার প্রশ্নের উত্তর নয়। তুমি তো তোমার কলিগ সংগ্রামের সঙ্গে একটা বাড়ি ভাড়া নিয়ে থাকতে। হঠাৎ করে তুমি সংগ্রামকে একা ফেলে অন্য বাড়ি ভাড়া নিলে কেন? ও বাবা, তুমি তো দেখছি সব জানার ভান করছো। হ্যাঁ, এটাই সত্যি। এখন তোমার সহকর্মীরা সবাই জানে। এই সব আমার নামে রটনা হয়েছে মনে হচ্ছে। তুমি কিন্তু এখনো বলনি যে এটা মিথ্যে। এত কৈফিয়ত নেবার কি হলো? অরিন্দম, আমি তোমার স্ত্রী, তোমার জীবন সঙ্গিনী। এটা তো তোমার না বোঝার কথা নয়। দেখো মনি, আমি তোমাকে প্রতি মাসে টাকা পাঠাই, দায়িত্ব পালন করছি। টাকা পাঠাও, ব্যাস, এটাই তোমার দায়িত্ব পালন? আমি কি তোমার চুক্তিবদ্ধ রক্ষিতা যে টাকা পেয়েই খুশি থাকবো? তবে তোমার কথা শুনে এবার নিশ্চিত হলাম, যা শুনেছি সেটা সত্যি। আমার নামে বদনাম করছো মনি। তুমি কি ভাবছো তোমার খবর আমি রাখি না? এক বুড়োর সঙ্গে সংসার বেঁধেছ, সে খবর আমি জানি। কি বলছো অরিন্দম? নিজের অপরাধ ঢাকতে আমার নামে বদনাম দেওয়ার চেষ্টা করছো? ছি ছি। ছিছি করার কিছু নেই, তবে তোমার রুচির প্রশংসা করতে পারছি না। শেষে কিনা এক 60 বছরের বুড়ো। আর সহ্য করতে পারলাম না, কান্নায় গলা ধরে এলো। মানুষ এত নোংরা কথা ভাবতে পারে, সেটাও কল্পনা করতে পারছিলাম না। চেঁচিয়ে বললাম, তোমার সঙ্গে কথা বলতেই আমার ঘেন্না হচ্ছে। বলো না, কথা বলো না। আমার উপর নির্ভর হয়ে থেকো না। আমার পাঠানো টাকায় জীবন কাটাবে আর এক বুড়োর সঙ্গে ফষ্টি নষ্টি করবে, এটা তো চিরকাল চলতে পারে না। তুমি এত নিচে নেমে গেছো অরিন্দম? হ্যাঁ, তোমার মতো সতীসাধ্য স্ত্রীর জন্য নিচে নামতে হয়। তোমার সঙ্গে যোগাযোগ ছিন্ন করলাম। আর আমার টাকা নিলে তোমার নিজেকে রক্ষিতা মনে হয়, তাই টাকা পাঠানোটাও বন্ধ করছি। যদি মনে করো কোর্টে যেতে পারো। কোথা থেকে কি হয়ে গেল বুঝতে পারছি না। কথা বলে এটুকু নিশ্চিত হয়েছি যে ওই পুনম নামের মেয়ের সঙ্গে থাকাটা সত্যি, আর সেই জন্যেই নিজের দোষ ঢাকতে আমার নামে বদনাম করার চেষ্টা করলো, এবং সেটাও যথেষ্ট কুরুচিকর। আর ভয় দেখালো টাকা পাঠানো বন্ধ করে দেবে। আমি তো চাকরি করি না, চিরকাল সংসারটাই সামলেছি। যদিও লেখাপড়া কিছুটা শিখেছি, কিন্তু চাকরি করিনি কোনো দিন।
কিন্তু এখন এই অবস্থাটা কিভাবে সামলাবো বুঝতে পারছি না। আর আমি যেটাকে শুধুমাত্র ভয় দেখানো ভেবেছিলাম সেটাকে সত্যি করে দিয়ে আমার স্বামী সত্যিই টাকা পাঠানো বন্ধ করে দিল। পরবর্তী 2 মাসে একটা টাকাও আমার অ্যাকাউন্টে এলো না। বুঝলাম অরিন্দম শুধুমাত্র লম্পট নয়, মানুষ হিসেবেও খারাপ হয়ে গেছে। নিজের সন্তানের কথাও তার মনে এলো না। যেটুকু সঞ্চয় ছিল তাই দিয়ে চলছিল, কিন্তু তাতেই বা কদিন চলবে। আর অরিন্দমকে ফোন করে টাকা চাওয়া মানে ওর সমস্ত নোংরামি মেনে নেওয়া। জানি না কি করব। একদিন বিকেলে কাকু এসে আমার চোখ মুখ দেখে জিজ্ঞেস করলেন, কি হয়েছে মা, তোমায় কদিন ধরে উদাস দেখছে, ছেলেকেও পার্কে নিয়ে আসো না? আর আজ তোমার চোখ মুখের অবস্থা দেখে শঙ্কিত হচ্ছি। চোখের জল বাঁধ মানল না। কাঁদতে কাঁদতে উঠে চলে গেলাম যাতে চোখের জল লুকিয়ে রাখতে পারি, কিন্তু লুকোনো গেল না। ফিরে আসার পর কাকু বললেন, শোনো মা, একটা কথা বলি। তুমি আমাকে একদিন পিতৃব্য সম বলেছিলে, আর আমি কিন্তু তোমাকে নিজের মেয়ে বলেই ধরে নিয়েছিলাম। যদি কোনো সমস্যা হয় বলতে পারো, সংকোচ করো না। জানি না কাকুর কথায় কি ছিল, আমি যেন একটু আশ্বাস পেয়েছিলাম। আমিও কাউকে বলতে না পেরে গুমড়ে মরছিলাম। এই সহমর্মিতা আমাকে আরও চোখের জলে ভাসালো। মনে হলো কাকুকে সব বলা যায়। নিজেকে একটু সামলে নিয়ে অরিন্দমের কথা সব বললাম। টাকা পাঠাচ্ছে না সেটাও জানালাম। কাকুকে নিয়ে যে নোংরা কথা বলেছে সেটা বলতে পারলাম না বটে, শুধু এটুকু জানালাম যে অরিন্দম আপনাকে নিয়েও নোংরা ইঙ্গিত দিয়েছে। চুপ করে শুনলেন কাকু। অনেকক্ষণ ধরে ভাবলেন, তারপর জিজ্ঞেস করলেন, তোমার বাবাকে জানিয়েছ? জানিয়ে লাভ নেই। আমার বাপের বাড়ি যাওয়া বা থাকা আমার দাদা বৌদি পছন্দ করে না। আর বাবাও যেহেতু আর্থিকভাবে দাদার উপর নির্ভরশীল, তাই বাবাও দাদা বৌদির বিরুদ্ধে কিছু বলে না। তুমি কতদূর লেখাপড়া করেছো? গ্রাজুয়েট। যদি কিছু ভুল না ভাবো, তোমার বাবার দায়িত্ব আমাকে দেবে? কি বলছেন কাকু? ঠিকই বলছি। আমার জীবন এখন একাকিত্বে ভরা। স্ত্রী বিগত, পুত্র আর পুত্রবধূ ভিনদেশী, বিশেষ যোগাযোগ রাখে না। তোমার সঙ্গে আর আয়ানের সঙ্গে পরিচিত হয়ে মনে হয়েছিল নিজের না হলেও অন্তত একটা মেয়ে আর একটা নাতি পেলাম। মনে হয়েছিল তোমরাই আমার পরিবারের সদস্য। রোজ ভাবতাম যদি আমার মেয়ে আর নাতি আমার সঙ্গে থাকতো তাহলে জীবনটা আবার পূর্ণতা পেত। একটা চাকরি যদি পেতাম তাহলে হয়তো আর্থিক দিকটা কিছুটা সামলাতে পারতাম। হ্যাঁ, সেটা একটা উপায় বটে, কিন্তু যতদিন না তেমন উপায় হয় আমার উপর ভরসা করতে পারো। মানে? মণিমা, আমি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে চাকরি করতাম, উন্নতি করেছিলাম, অ্যাসিস্ট্যান্ট কমিশনার হয়ে রিটায়ার করেছি। যা পেনশন পাই তাতে আমি একাই এখনও একটা 4-5 জনের সংসার সামলাতে পারি। তাছাড়া আমার ব্যাংকে যা টাকা পয়সা আছে সেটা লক্ষের হিসেবে নয়, কয়েক মিলিয়নের হিসেবে সঞ্চিত আছে। সুতরাং আর্থিকভাবে আমি যথেষ্ট সচ্ছল, হয়তো আমার একার তুলনায় বেশ কয়েক গুণ বেশি। তোমরা কি আমার সঙ্গে থাকতে সম্মত হবে? আমি তোমাদের সব দায়িত্ব নেব, পিতার মতো করে। কি বলছেন? তাহলে যে আমি একটা পরিবার পাবো, মেয়ে নাতি দুজনকেই। আমার শেষ জীবনের একাকিত্ব ঘুচবে। কাকু এমন প্রস্তাব দেবেন কল্পনাও করিনি। একদিকে আমাদের আর্থিক সমস্যার পাশে থাকা এবং সংসার জীবনে একটা নিরাপদ আশ্রয়, আবার অন্যদিকে কাকুর একাকিত্বের বদলে একটা পরিবার নিয়ে বাঁচার ইচ্ছে। কিন্তু কোনো কিন্তু না থাকলেই খুশি হব। এটা তোমাদের এবং আমার বেঁচে থাকার পথ। আমার পুত্র আর্থিক দিক থেকে যথেষ্ট সচ্ছল, আমার অর্থের মুখাপেক্ষী নয় সে। তাই আমার সঞ্চিত অর্থের নির্দিষ্ট কোনো উত্তরাধিকারী নেই। সেইভাবে দেখলে আমার সঞ্চিত অর্থ উত্তরাধিকার দাবির অভাবে হয়তো আমার মৃত্যুর পরে ব্যাংকের সম্পত্তি হিসেবে কিংবা সরকার বাহাদুর আত্মস্থ করবে, মানে অন্যের গর্ভে যাবে। তার চেয়ে যদি আমার একটা চাকরি থাকতো। মা, হার মানতে নেই। তুমি চাকরি করতে চাইলে আমি বাধা দেব না, যদিও আর্থিকভাবে তার প্রয়োজন নেই। তবুও আমি চাইব তোমার একটা অবলম্বন থাকুক। কয়েক জায়গায় কথাবার্তা বলে একটা ডক্টরস ক্লিনিকে আমার একটা রিসেপশনিস্টের চাকরি জুটল। বিকেল 4টে থেকে রাত 10টা অবধি ওই ডক্টরস ক্লিনিকের দায়িত্ব নিতে হবে। কাকু বললেন, জয়েন করো,
বাকিটা আমি সামলে নেব। আয়ান আমারও নাতি। তারপর ৩-৪ মাস কেটে গেছে। অরিন্দম ২-১ বার ফোন করেছিল, ধরিনি। একদিন কাকু বললেন, এবার লড়াইটা ফিরিয়ে দাও। কিভাবে? ইংরেজিতে একটা কথা আছে, অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স। বুঝলাম। ঠিক আছে কাকু, কদিন সময় দিন, একটু ভেবে নিই। হ্যাঁ, মানসিকভাবে প্রস্তুত হয়ে নাও। ৭ দিন সময় লাগলো মানসিকভাবে প্রস্তুত হতে। তারপর একদিন অরিন্দমকে ফোন করলাম। কি ব্যাপার মণি, আমি ফোন করলে ধরছিলে না? আজ নিজেই ফোন করলে? টাকা পয়সা ফুরিয়ে গেছে বুঝি, তাই ফোন করেছো? দম ফুরিয়ে গেল? না অরিন্দম, দম ফুরিয়ে যায়নি। প্রতিদানের প্রস্তুতি নিচ্ছিলাম। কিসের প্রতিদান? সম্পর্কের প্রতিদান। তোমাকে জানিয়ে রাখি, আমি আর আয়ান এখন কাকুর বাড়িতে একসঙ্গে থাকি। তুমি যাকে নিয়ে নোংরা কথা বলেছিলে, হ্যাঁ, তোমার নোংরা মন, যা খুশি ভাবো, যা খুশি বলো, কিচ্ছু এসে যায় না। আমরা ৩ জনে একসঙ্গে থাকি। তাছাড়া আমি একটা চাকরি করছি, ফলে অর্থাভাব অনেকটা ঘুচেছে। তোমার কাছে ভিক্ষে যাওয়ার মানসিকতা নেই। ফ্ল্যাটটা কি তালা বন্ধ? ভরত সাউ এই এলাকার এমএলএ, আমাদের পাড়াতেই থাকে। তাকে মনে আছে নিশ্চয়ই? হ্যাঁ, ও তো একটা গুন্ডা। ঠিক ধরেছ, ওর ভাই ভবানী সাউ আরও বড় গুন্ডা। ভরত সিং যত গুন্ডামি তার ভাইকে দিয়ে করায়। হ্যাঁ জানি। আমি আমাদের ফ্ল্যাটটা ওকে ভাড়া দিয়েছি, মাসে মাসে ভাড়া পাচ্ছি। তোমার কীর্তিকলাপও জানিয়েছি। আমার ফ্ল্যাট তুমি ভাড়া দেবার কে? ফ্ল্যাট খালি করে দাও। আমি সেটা করব না। যদি তোমার হিম্মত থাকে, তুমি এসে ওই ভবানী সাহের থেকে ফ্ল্যাট ফেরত চাও। কি বলছো মণি? ওটা আমি ৩৫ লাখ টাকা দিয়ে কিনেছিলাম, একটা গুন্ডা দখল করেছে। শুধু গুন্ডা নয়, ওর রাজনৈতিক ব্যাকআপও আছে। তুমি এটা অন্যায় করেছো। হ্যাঁ জানি, জেনে শুনেই করেছি। তোমার এটাই প্রাপ্য ছিল। আর একটা কথা, তোমার সঙ্গে আজকেই শেষ কথা হলো। কাল থেকে আমি এই সিম ফেলে দিয়ে নতুন সিম ব্যবহার করব। মণি, তুমি তোমার মতো ভালো থাকো, আমি আমার মতো ভালো থাকবো। ফোন রাখার পরে কাকু জিজ্ঞেস করলো, সে কি মণি, তুমি সত্যিই ফ্ল্যাট ভাড়া দিয়েছো? না কাকু, এতটা বেইমান আমি নই। ওটা তালা বন্ধই পড়ে আছে, মাঝে মাঝে গিয়ে পরিষ্কার করে আসবো। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।